অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটির বিষয় ভোটের পরেই চোট। হ্যাঁ, চোটপাট শুরু হয়ে গেছে, আলোচনায় আসছি। তার আগে একটি গুরুত্বপূর্ণ আবেদন রাখতে চাই আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে, যারা বিভিন্ন গ্রামে শহরে কাজ করে চলেছেন। নতুন বিশ্ব ব্যবস্থার সচেতনতা প্রসার, করোনামৃত তথা অন্যান্য ভৌ বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, যদিও আমি ক্রিয়াই বলি, কিন্তু টেকনিক্যালি পার্শ্ব প্রতিক্রিয়াই বলতে হবে। এই কাজ করতে গিয়ে এবং প্যান্ডেমিক বিরোধিতা, এই কাজ করতে গিয়ে যদি তারা কোনো রকম হুমকির সম্মুখীন হন, আমি জানি তাদের প্রতি বিশ্বাস আছে, তারা নিজেরাই সামলে নিতে পারবেন। তবুও যদি কখনো এই অধমের প্রয়োজন মনে করে, বা তারা যদি মনে করেন, বা তোমরা যদি মনে করো, বা আপনারা যদি মনে করেন, আমাকে জানাবেন। আমি ছুটে যাব, আমি চলে যাব যদি সেরকম পরিস্থিতি হয়। সেই হুমকি কোনো রাজনৈতিক দল থেকেই আসুক, স্বাস্থ্যকর্মীর কাছ থেকেই আসুক, পুলিশ বা শান্তিরক্ষকের কাছ থেকেই আসুক, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমি জানিয়ে রাখলাম। ফেসবুকেও জানিয়েছে। তো আমার অনেক পাঠক সহযোদ্ধা তারা কাজ করছেন, মানুষের পাশে আছেন। আমার গর্ব, আমার আনন্দ। কালই বিশ্বজিৎ, করিমপুরের বিশ্বজিৎ, যেখানে আমি বেশ কিছুদিন ছিলাম, বেশ কিছু সভা হয়েছিল, সেই বিশ্বজিৎ একটি অডিও পাঠিয়েছে, একটা ফোন রেকর্ডিং। সেখানে এক স্বাস্থ্যকর্মীর, আশাকর্মীর সাথে কথোপকথন, খুব ঠান্ডা মাথায়, খুব সুন্দরভাবে কথা বলেছে। সাধুবাদ জানাই। এভাবেই কাজ করে যেতে হবে আমাদের। মানুষের পাশে থেকে মানুষকে সচেতন করতে হবে। এটা আমাদের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের কর্তব্য বলে আমি মনে করি। এই ভিডিওর বিষয়ে এই অংশটিও থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তী ক্ষেত্রে আমি অংশে যাচ্ছে যে ভোটের পরে কী চোট এসে গেছে, শুরু হয়ে গেছে, এবং আগামীতে আরও কী চোট আসবে। যদিও আগামীর চোটগুলো এই ভিডিওতে পুরোটা আলোচনা করা যাবে না, তার জন্য পরবর্তী ভিডিওর কথা আমি ভেবেছি। আমাদের নাগরিক, আমাদের সংবিধানের মধ্য থেকেই তো আমরা নাগরিক হিসেবে কাজ করছি, তাই নয় কি? আমরা কি কোনো আইন ভেঙেছি? সংবিধানেই বলেছে, পরিবার মন্ত্রক, ফ্যামিলি ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট, সেখানেও বলা আছে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারও জানিয়েছেন করোনামৃতের ক্ষেত্রে কি ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, সে পোলিওই হোক আর বিসিজিই হোক না কেন। আমাদের কাছে তথ্য আছে, আমরা আরটিআইও করেছি। তবে যে কাজটা মিডিয়া করে না, রাজনৈতিক দল করে না, কোনো ধর্মগুরু করে না, কোনো এনজিও করে না, কি মানুষকে জানানো, গ্রামেগঞ্জের মানুষকে বা সব মানুষকে জানানো, যথাসম্ভব জানানো যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। আপনারা যদি প্রয়োজন মনে করেন, পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য কিছু দেখে জেনে বুঝে, সেই রোগটি কতটা মারাত্মক বলে আপনার মনে হচ্ছে, বা আপনার শারীরিক পরিস্থিতি কী, আপনার অ্যালার্জির পরিস্থিতি আছে কি না, ইত্যাদি বিভিন্ন বিষয় জেনে শুনে দেখে আপনারা তারপরে ইনফর্ম কনসেন্ট, অর্থাৎ জেনে বুঝে সম্মতি দিন। এটাই তো আমরা বলি। এটা কি কোনো আইন বিরুদ্ধ কাজ করছি নাকি আমরা? মেইনস্ট্রিম মিডিয়ার সংগঠন, রাজনৈতিক দল যে কাজটি করে না, আমরা সেই কাজটি করছি মানুষ হিসেবে, অ্যাজ সিটিজেন্স, অ্যাজ হিউম্যান বিইংস, তাই নয় কি? তবে সমস্যা কোথায় আপনাদের? মনে রাখবেন, আপনারাও তো নাগরিক। আমি স্বাস্থ্যকর্মীদের প্রতি বলছি, আপনারা জীবিকা অর্জনের জন্য করছেন, ঠিক আছে, তো পাশাপাশি মানুষের মতামতকেও শ্রদ্ধা করুন।
নইলে তো আপনারাও শিকার হয়ে যাবেন। আপনাদেরও বলবো, আপনারাও জেনে বুঝে নিন করুণামৃতের পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়েছে। আবার পার্শ্ব প্রতিক্রিয়া আমি বলি ক্রিয়া, কিন্তু কী করা যাবে, টেকনিক্যালি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হবে, সাইড এফেক্ট বলতে হবে। সেটা কি আপনারা এখনও জানেননি? কেউ কি টের পাচ্ছেন না? আশপাশে আলোচনা চলছে না? সবাই না হয় খবরের কাগজ পড়েন না, মেন স্ট্রিম মিডিয়াতেও খবরগুলো বেরিয়েছে, বেশ কয়েকবার বেরিয়েছে। ওরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, তো সেই খবরগুলোও কি আপনারা পড়েন না বা দেখেন না? অথবা গ্রামেগঞ্জে মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারেন না? হ্যাঁ, আপনাদের সঙ্গে তো নাকি মাটিরই চোখ আছে। সতর্ক হন। আপনারাও দেখুন, জানুন, বুঝুন, প্রশ্ন করুন। আপনারাও ভারতবাসী, আপনারাও আমার সহনাগরিক। আপনাদের জন্য, এবং আমরা ভাবি আপনারাও আমাদের জন্য ভাববেন, এমনটাই তো মানে আমরা আশা করি না, আশা থেকেই তো আশা করবে, যদিও ওটা ইংরেজি শব্দ, কিন্তু বাংলায় ভাবলে খারাপ কি, তাই না? আপনারা তো আশা জাগাবেন মানুষের মধ্যে। তাই অন্তত এটা তো রেসপেক্ট করুন, শ্রদ্ধা করুন, মানুষের মতামতকে শ্রদ্ধা করুন যে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়। আপনারা জোর দিতে পারেন না, চাপ দিতে পারেন না। আপনারা উপর মহলে জানাতেই পারেন, কোনো সমস্যা নেই। উপর মহলের সঙ্গে আমরা বহু কথা বলেছি, আগামীতে বললে খুশি হব। যত উপরে আমাদের মতামত পৌঁছে যায় ততই ভালো, তাই না? আমরা তো নিচের তলার মানুষ, একদম নিচে পিঁপড়ের মতো কিলবিল করছি না। একটু উপরে পৌঁছে গেলে খারাপ কি? পৌঁছে দেবেন উপরে। খুব ভালো লাগে আমার উপরতলার সঙ্গে মত বিনিময় করতে, আলাপ আলোচনা করতে। বহু অভিজ্ঞতা হয়েছে, আগামীতে আরও হবে জানি। তাই সহযোদ্ধাদের বলবো, এই সব পার্শ্ব প্রতিক্রিয়া আসলে ক্রিয়া, এগুলো আলোচনা করবার সময় বারবার করে এই কথাটাই তুলে ধরবেন যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়। আপনারা জেনে বুঝে নিন, চারপাশে খোঁজ করুন, খবর রাখুন, যদি তথ্যের প্রয়োজন হয় আমরা দেব। প্রশ্ন করুন, জানুন, এটা তো বলার অধিকার আমাদের আছে। বাকি বিষয়গুলো আপনারা জানেন কি বলতে হবে না বলতে হবে। এই যেমন ধরুন, কি তথ্য দেখুন, টেনিসিতে, আমেরিকার টেনিসিতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, টেনিসি তার একটি স্টেট, সেখানে এক মহিলা, তিনি করুণামৃত নেবেন না, নেননি বলে তাকে ছাঁটাই করা হয়েছিল, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপর কি হলো? ইনি পাল্টা মামলা ঠুকে দিলেন, মামলা চলতে লাগলো এবং সাম্প্রতিক রায়ে আদালত, মহামান্য আদালত তাকে $7 লক্ষ ক্ষতিপূরণ, তাকে হ্যারাস করা থেকে শুরু করে ছাঁটাই করা, এগুলো যে অসাংবিধানিক। কারণ আমেরিকায় ভ্যাকসিন ম্যান্ডেট হয়নি, আপনারা জানেন। বাইডেন চেষ্টা করেছিল জনগণের চাপে, এবং রিপাবলিকান পার্টির যে সদস্য, বিরোধী দল রিপাবলিকান পার্টি, তাদের চাপে করতে পারেনি। তাহলে এই যে এত বড় একটা জয়, যেটা আমাদের দেশে আপনারা কখনো ভেবেছেন যে চাকরি, এরকম কারণে যদি কারো চাকরি, বেশ কয়েকজনের চাকরি চলে গিয়েছিল, যদ্দূর জানি আমি মিডিয়াতে পড়েছি, তারা মামলা করেছেন, এইটুকুও জানি। কিন্তু কোথায় কোনো ক্ষতিপূরণের খবর তো আমি পাইনি এখনো পর্যন্ত। তাহলে যে দেশে এখনো ভ্যাকসিন কোর্ট হলো না, এটা দেখা গেল চাকরি থেকে ছাঁটাই করার প্রতিবাদে উনি মামলার শরণাপন্ন হয়েছিলেন। তাই কিন্তু শুধু এই ক্ষেত্রে নয়, পার্শ্ব প্রতিক্রিয়া আসলে ক্রিয়া, তার সাইড এফেক্টে যে আমেরিকায় বা ইউরোপে যত মৃত্যু হয় বা অসুস্থতা হয়, সেগুলো ক্ষতিপূরণ দেবার জন্য, কম্পেনসেশন দেবার জন্য ভ্যাকসিন কোর্ট বহু আগেই সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কি আপনারা জানেন? নিশ্চয়ই জানেন। আমি এই বিষয়ে দ্বিতীয় খণ্ডে লিখেছি, ফেসবুকে বলেছি, ইউটিউবে বলেছি, বহুবার বলেছি, এবং আমি আবার দাবি জানাচ্ছি, আপনারাও দাবি তুলুন। ক্ষতিপূরণের জন্য অবিলম্বে ভ্যাকসিন কোর্টের প্রতিষ্ঠা করতে হবে, দ্রুত নিষ্পত্তির জন্য। তো ওদেশের জনজাগরণ হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে নতুন বিশ্ব ব্যবস্থার সচেতনতা, ভৌ ক্রিয়া প্রতিক্রিয়া, সেখানে মানুষ
মানুষের সংখ্যা বাড়ছে, আর বাড়ছে বলেই কিন্তু আদালত এরকম একটা রায় দিয়েছে। এই আদালতটা কিন্তু আকাশ থেকে পড়েনি, ইট ডিডন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই। আদালতও মানুষের মুডটা বোঝে, বিচারকেরও চামড়া আছে, আমাদেরও চামড়া আছে, আধিকারিকদেরও চামড়া আছে, তো আছে। আর তাই পাবলিক মুডটা তারা বোঝে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের পার্টি, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন করোনাকে সামান্য ফ্লু বলে উড়িয়ে দিয়েছিলেন, মাস্ক পরতে চাননি। শুধু তাই নয়, প্যারিস যে ট্রিটি হয়েছিল জিরো কার্বন এমিশনের লক্ষ্যে, সেখানে আমেরিকা সই করেছিল। তো তিনি ক্ষমতায় আসার পরে সেখান থেকে আমেরিকাকে বের করে পর্যন্ত এনেছিলেন। পরে অবশ্য বাইডেনকে জিতিয়ে সেখানে আবার আমেরিকাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেই রিপাবলিকান পার্টির সদস্যরা কিন্তু, মানে যারা সমর্থক সদস্য, তারা কিন্তু এই ভৌভবের বিরুদ্ধে মানে কট্টর হয়ে গেছেন। হ্যাঁ, কট্টর হয়ে গেছেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষের এই সংখ্যাটা বাড়ছে, আর সেটাও আদালতের রায়ে কিন্তু প্রতিফলিত হলো। আরেকটা বিষয় আপনাদের জানাই, এই যে মহিলা যিনি ভ্যাকসিন নেননি, চাকরি চলে গিয়েছিল যে কারণে, তিনি কিন্তু কোনো স্বাস্থ্যর কারণ দেখিয়ে, অ্যালার্জির কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করেননি। তিনি রিলিজিয়াস গ্রাউন্ডে প্রত্যাখ্যান করেছেন, ধর্মীয় কারণে। ভাবুন, সেখানে হিউম্যান রাইটস যেটা নামে আমরা ব্যবহার করি, সেখানে এখনও প্রথম বিশ্বে কিন্তু হিউম্যান রাইটস এই জায়গাটা, রিলিজিয়াস ফ্রিডমকে গুরুত্ব দেওয়া হয়। মানে মানুষ কেন দেওয়া হয়? মানুষের চাপ আছে বলে। এই চাপটা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমেরিকাতে রিলিজিয়াস গ্রাউন্ডে কেউ যদি ভৌ না নিয়ে থাকে, তাকে বরখাস্ত করা হলো এবং তিনি আদালতে গেলেন এবং তাকে $7 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হলো। এটা কিভাবে সম্ভব হলো? জনতার চেতনার কারণে সম্ভব হলো। কারণ ওরা মুডটা দেখছে, পাবলিক মুডটা দেখছে, হোয়াট ইজ গোয়িং অন, ওরাও জল মাপছে, তাই তো? তা এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। এখনও বহু দূর বাকি, বহু দূর যেতে হবে। মাইলস টু গো বিফোর উই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। যেতে হবে বহু দূর, তাই তো? যেতেই হবে আমাদের। তাহলে ভ্যাকসিন কোর্টের দাবি তুলুন, আওয়াজ তুলুন। আমি বহুবার বলেছি, সরব হন। সেখানে অসুস্থতার কারণে, এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকায়, ইউরোপে ভ্যাকসিন, শুধুমাত্র করোনামৃত নয়, তারও আগে যত ভ্যাকসিন দেওয়া হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ বিলিয়ন ডলার এখনও পর্যন্ত তারা দিতে বাধ্য হয়েছে, কারণ মানুষ সেখানে প্রতিবাদ মুখর হয়েছে। আর এখন তো তারা নিচ্ছেই না। হ্যাঁ, তা আমাদের এখানে ক্ষতিপূরণের জন্য কোনো মানবাধিকার সংগঠন, কোনো এনজিও, কোনো চিকিৎসক, কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন আওয়াজ তুলেছেন? আমরা কিছু কতিপয় ব্যক্তি ছাড়া তোলেননি। আমি অন্তত জানি না। একটা সংগঠনের নাম বলুন যারা এই আওয়াজটা তুলেছেন। অথচ মানবাধিকার সংগঠনের আমাদের দেশে ভুরি ও তারাও তো ফান্ডেড, বিল গেটস ফান্ডিং করে এইসব এনজিওগুলোকে। তারা অন্য কাজকর্ম করে আর কি, কম্বল টম্বল দেন এসব আর কি। সেগুলো দরকার আছে অবশ্যই, কিন্তু ওই যে আসল কাজটা, যেটা ভেতরে ভেতরে আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের জীবিকা বিপন্ন করছে, যে নতুন বিশ্ব ব্যবস্থা, পাশাপাশি স্বাস্থ্যকে বিপন্ন করছে এই ভ্যাকসিন রাজ। মানুষের গণতান্ত্রিক অধিকারকে, তার মতামতকে, ইনফর্ম কনসেন্টের কোনো বালাই নেই, তাকে জানানোই হচ্ছে না যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। অথচ তারা মানবাধিকার সংগঠন, তারা মানবাধিকারের কাজ করছে, ও তাদেরও অন্তত এই কাজটা তো করা উচিত ছিল না? জনদরদি রাজনৈতিক দল, কবি সাহিত্যিকদের কথা বাদ দিলাম, তাদেরকে আমি খুব কাছ থেকে জানি, দেখি, তাই তো? তবে কোথায়? তাই এই কাজটা আমাদেরই করতে হবে। যদি অন্যরা যেহেতু করছে না,
আমাদেরই করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে আমাদের এই একলার সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। উই আর গ্রোয়িং, উই আর গ্রোয়িং। আগামীতে আরও বাড়বে, আমার দৃঢ় বিশ্বাস আমরা বাড়ছি। আর ওরা কোণঠাসা হচ্ছে, তাই আমাদের দেশে ওরা আশ্রয় খুঁজেছে। আমাদের কৃষি, আমাদের সম্পদকে কক্ষিগত করবার জন্য ওরা ব্যবস্থা নিচ্ছে। ওদের দালাল হিসেবে আদানি আম্বানিদের রাজ। তাই তো আমাদের সতর্ক করতে হবে না, শুধু নিজের কথা ভাবলেই হবে? আমিও তো সমাজের অংশ। এই সমাজ যখন মুখ থুবড়ে পড়বে, যখন এইসব বেকার যুবক যুবতী যখন জীবিকাহীন হয়ে যাবে, অপরাধ বাড়বে, ক্রাইম রেট বাড়বে, সেই ক্রাইম রেটের শিকার কি আপনি হবেন না ভেবেছেন? আপনার বাড়িঘর কি নিরাপদ থাকবে? তালা বন্ধ করে থাকবেন সিসিটিভি লাগিয়ে? কোথায় যাবে এসব যুবক যুবতী? আমরা তো ভাগ করে খেতে শিখিনি, নিজের সম্পদ বাড়িয়ে গেছি। প্রত্যেকে ছোট ছোট বিল গেটস, মানসিকতায় ভাগ করে তো খাই না। ভাগ করে খাই না বলেই তো চোর ডাকাত বাড়বে। তবে সজাগ হন, এখনও অনেক কিছু দেখার বাকি আছে। শুধু তাই নয়, আরও একটা খবর আপনাদের দিই। মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমাদের দেশ খবরটা বেরিয়ে গেছে, আমাদের ভিতরেও বেরিয়েছে, বিভিন্ন দেশে, মূলত এই দেশগুলোতে নেজাল ভ্যাকসিন অর্থাৎ নাকে গোঁজার করোনামৃত ট্রায়াল শুরু হয়ে গেল। আমি লিঙ্ক দিয়ে দেবো। ভাবুন, তার মানে কি ব্যাকগ্রাউন্ডে আছে। এখন বার্ড ফ্লু সামনে, ডেঙ্গু সামনে, করোনা কিন্তু যায়নি, ওটা ব্যাকগ্রাউন্ডে আছে। এখনও কিন্তু খবর দেখায় আমেরিকা এবং ইউরোপে আবার বাড়তেই হবে। ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এখন সর্দি কাশি টেস্ট করলেই সব কিছু করোনা বেরোবে। টেস্টিং মেকানিজমটা ওদের হাতে। ওরাই তো কন্ট্রোল করে কতগুলো পজিটিভ, কতগুলো নেগেটিভ, কখন কী করতে হবে। বাড়ছে বলেই আবার এই সব শুরু হয়েছে নেজাল ভ্যাকসিন। আগে হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এবং সেগুলো কি ওরা বলছে, ওই যে বাইভ্যালেন্ট, সমস্ত রকম ভ্যারিয়েন্টকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট আসছে, এখন আবার সবগুলোকে একত্রে ফ্লার্ট নাম দেওয়া হয়েছে। সব কি সুন্দর টার্মিনোলজি। তো সেগুলোকেও মোকাবিলা করবে ভ্যাকসিন। এবং বলা হচ্ছে প্রতি বছর একটা করে ডোজ নিতে হবে। নিলে ক্ষতি কি? নিন না, আপনারা নিন না। ব্যাপারটা এইরকম। কিন্তু ইউরোপিয়ানরা তো এখন সজাগ হয়ে গেছে। কিন্তু ওই যে আমেরিকাতে এসব খবর দিয়ে আমাদের দেশে পত্রিকাতে ভদ্রলোকেরা দেখেন, তারা ভাবেন তাই তো, হ্যাঁ নিতে হবে। আমেরিকায় আবার ফলে চালু হবে, শরৎকালে আবার চালু হবে, শরৎকাল শীতকালে আবার দেওয়া হবে, অটামে দেওয়া হবে। কত নম্বর ডোজ? ওই পরবর্তী ডোজ 3 নম্বর দেওয়াই আছে, ওখানে নিয়েছেন অনেকে। এবার 4 নম্বর আসছে, তাই না? খবরগুলো আমাদের মিডিয়াতে ফলাও করে দেওয়া হচ্ছে। আবার বাড়ছে, ইউরোপে বাড়ছে, আমেরিকায় বাড়ছে। কি সর্বনাশ আসছে। আর এদিকে শেয়ার কোম্পানির যে শেয়ারগুলো ডাউন হচ্ছিল, সেগুলো আবার আপ হচ্ছে। শেয়ারগুলো কারা কেনে? সাধারণ মানুষই কেনে। ফার্মা কোম্পানির শেয়ার, ভ্যাকসিনের শেয়ারে কারা ইনভেস্ট করে? হ্যাঁ, খেটে খাওয়া মানুষ, চাষি, দোকানদার, তারা ইনভেস্ট করে না। তাদের মাথাতেই নেই, তারা জানে না এসব শেয়ার। এলা আমরাই তো করি, লজ্জা করে না? হ্যাঁ, এই মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্তের কথা ছেড়ে দিন, তারা তো চুষে খাবেই, তাদের কাজই তাই। এতে এই মধ্যবিত্ত শ্রেণী যারা মানবিকতার কথা বলেন, যারা এখনও মানুষের সঙ্গে ট্রেনে বাসে যাদের দেখা হয়, যারা প্রাইভেট জেটে যাতায়াত করেন না, যারা এখনও কৃষক শ্রমিকের সঙ্গে ভেট হয়ে যায় লোকাল ট্রেনে, বাসে, পথে ঘাটে, ফুটপাতে, সাধারণ মানুষের সঙ্গে যাদের ভেট হয়, দেখা হয়, তারাও তো ভ্যাকসিনের শেয়ারে ইনভেস্ট করেন, সেরাম ইনস্টিটিউটে করেন।
মডার্নায় করেন, ফাইজারে করেন, আমি ওদের কথা বলছি, ও দেশের মানুষ করেন তো, কেন করেন? আর করেনও তাও বোঝেন না যে আসলে ব্যাপারটা কি, কেন ডিম্যান্ড বাড়ানো হয় মানুষের অসুস্থতাকে নিয়ে, মানুষের দেহকে নিয়ে, মানুষের জীবনকে নিয়ে ব্যবসা, তার শেয়ার। লজ্জা করে না? অনুগ্রহ করে বলবো, যারা এসব শেয়ারে, ফার্মা কোম্পানির শেয়ারে পয়সা খাটাচ্ছেন, আমার কাছে খবর আছে, এসব মানসিকতা দেখলে আমি অনেক সময় সরাসরি ফোন করে দিই, জানতে পারলে মেসেজও করে দিই, এবং সবিনয়ে বিদায় জানিয়ে দিই, আমার দরকার নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে করে আয়নার দিকে তাকাতে পারি আমি, তাই তো অনুগ্রহ করে আবেদন করছি, আমরা যারা এগুলোর বিরুদ্ধাচরণ করছি, আবার এগুলোতে শেয়ার খাটি, টাকা উপার্জন, মানে শেয়ার খাটি, মানে টাকা শেয়ার কিনছি, এটা কীরকম মানসিকতা? আরও অনেক কিছু আছে, সেগুলোতে ইনভেস্ট করুন, নীতিগতভাবে বলছি, অনুরোধ করছি। যাই হোক, এবারে আর একটা খবর, মডার্নাকে $175 মিলিয়ন আমেরিকান সরকার, মানে বাইডেন সরকার দিয়েছে। বাইডেন নাম হয় আমেরিকার, ক্রিকেট টিম জেতে, আসলে জেতে বিসিসিআই এর টিম, ওটা ব্যবসা, ওটা কর্পোরেট ব্যবসা, নাম হয় ভারতের, ব্যাপারটা ওই রকমই। তো আমেরিকান বাইডেন সরকার $175 বিলিয়ন মডার্নাকে দিয়েছে। কেন? ওই রিসার্চ করবার জন্য, কি না বার্ড ফ্লুর ভ্যাকসিনটা তৈরি লাগবে। তো বার্ড ফ্লু তো পরবর্তী প্যান্ডেমিক, আগে মানে ওরা বলে প্যান্ডেমিক, আমি বলি প্যান্ডেমিক আসছে, সুতরাং কোমর বেঁধে রাখতে হবে। তাহলে বুঝুন কীভাবে ওরা ছক বেঁধে বেঁধে এগোচ্ছে। আর সেই খবরগুলো আমাদের মিডিয়াতে বাংলা অনুবাদ হয়ে বা দক্ষিণে তেলেগু, তামিল এসব অনুবাদ হয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে। আর যারা একটু পড়াশোনা করেছি, মগজ ধোলাই করার জন্য ওরা অক্ষর জ্ঞানটা তৈরি করে দিয়েছে স্কুলে, গ্লোবাল ওয়ার্মিং শিখিয়েছে, পাশাপাশি এসবও শিখিয়েছে, তার এফেক্ট। তাই তো সতর্ক থাকুন, এখনও করোনা কিন্তু শেষ হয়নি, আগামীতে যে কোনো সময় আপনি শুনতে পাবেন, দেখতে পাবেন। হ্যাঁ, এবার আসছি ভোটের পরে চোট। আমি বারবার বলেছিলাম যে অনেকে ভাবছিলেন এবার গেরুয়া দল বেশি আসন পায়নি, সব মিলিয়ে জোট আসা স্বপ্ন দেখেছিল 400 পার করবে, সেটা হয়নি। গেরুয়া দলও পায়নি, অনেক কমে গেছে আসন। তাই এবারে আইন কানুনগুলো মানে জনবিরোধী আইনে একটু লাগাম পড়বে, সেরকম আইন আনতে পারবে না, ভাববে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানে দল হিসেবে মার খেয়েছে। আমি বলেছিলাম যে না, কোনোটাই ঘটবে না, কারণ সমস্ত রাজনৈতিক দলই ম্যানেজ করে ওরা পথে নেমেছে এবারে। এটা সোয়াইন ফ্লুর সময় পারেনি বলে প্যান্ডেমিক সফল হয়নি, হুকে ম্যানেজ করে ফেলেছিল, কিন্তু সমস্ত রাজনৈতিক দল দেশকে ম্যানেজ করতে পারেনি। আমি 2008-9 সালের কথা বলছি, পারেনি। কিন্তু পরবর্তী 10 বছরে পেরে গেছে, আর পেরেছে বলেই ওরা বুক ফুলিয়ে এসব করছে। হ্যাঁ, আর তাই দেখুন একটার পর একটা কীরকমভাবে ঘটনাগুলো ঘটছে। প্রথম ঘটনা, অনেকগুলো, আমি কটা বলবো। আমি বলেছিলাম যে নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান টার্গেট মধ্যবিত্তের বিনাশ, তাই তো? মধ্যবিত্তকে শেষ করে দেওয়া। কেন, কী উদ্দেশ্যে বহুবার বলেছি, দরকার হলে পরবর্তী ভিডিওতে আবার বলবো। আর তাই দেখবেন শিক্ষক নিয়োগ বন্ধ। খেয়াল করে দেখবেন আমাদের দেশের মধ্যবিত্তের একটা উল্লেখযোগ্য অংশ বা সিংহভাগই তো এই সরকারি চাকরি থেকেই মধ্যবিত্ত, মানে এই জীবিকার মাধ্যমেই মধ্যবিত্ত। সে কোথায় নিয়োগ হচ্ছে? হচ্ছে না। রাজ্যে WBCS স্থগিত করে দেওয়া হয়েছে নিয়োগ। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ বন্ধ, SSC বন্ধ,
টেটের মাধ্যমে নিয়োগ আর হচ্ছে না। উল্টে যারা মানে নিযুক্ত হয়েছেন, শিক্ষক হয়ে আছেন, তাদের ওপরে খাঁড়া ঝুলছে, বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা করে দিয়ে ডকুমেন্টে চক করে ঝুলিয়ে রেখেছে। ডিএর গল্প শেষ। এই নিয়োগ নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েও এখন টানাটানি চলছে। বিভিন্ন রকমের ফ্যাকড়া করছে ইচ্ছে করে প্যানিক তৈরি করবার জন্য। তাহলে নিয়োগ কোথায়? বিয়োগের পর্ব তো। এবার কেন্দ্রীয় সরকার দেখুন, ইউজিসি নেট পরীক্ষা, অধ্যাপক হওয়ার পরীক্ষা, অধ্যাপনার পরীক্ষা, সেটা কারা হয়? মধ্যবিত্ত মূলত, একদম খেটে খাওয়া গরিব মানুষ, তারা নেটের নামই শোনেনি। তাহলে ইতিমধ্যেই যাদের বাবা মা অধ্যাপনা করেন বা শিক্ষকতা করেন বা সরকারি চাকরি করেন, তাঁদের সন্তানরাই মানে এই সিংহভাগ এই নেট পরীক্ষার্থী আর কি। কোথায়? পরীক্ষাই তো বাতিল হয়ে গেল। আবার কবে হবে মূল্য ঝুলিয়ে রেখেছে তো, ও হবে না। লিখে রাখুন, বহুবার বলেছি, আর দরকার নেই ওদের, এসব আর দরকার নেই। নিটটা ওই যেহেতু বেসরকারি মেডিকেল কলেজের ব্যাপার ওখানে আছে, জানেন তো কতগুলো বেসরকারি মেডিকেল কলেজ আছে, এই ডিটেল তথ্য আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আর বলছি না। তো তাদেরকে পাইয়ে দিতে হবে না? যদি পুরো পরীক্ষা বাতিল হয়, তাহলে এই পার ক্যান্ডিডেট এই বেসরকারি কলেজগুলোতে 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটিও ছাড়িয়ে যায়। ইনকামটা করতে হবে না, করাতে হবে না? এবং সেই সব কলেজ তো আবার রাজনৈতিক নেতা, তাদেরই সেখানে ইনভেস্টমেন্ট আছে, এবং বড় বড় কর্পোরেট ব্যবসায়ী বিলে জুলে খাচ্ছে আর কি। তো তাদেরকে তো রাখতে হবে সঙ্গে, না? নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করতে গেলে ডাক্তারও লাগবে। বউয়ের ওকালতি, ভ্যাকসিনকে রেকমেন্ড কে করবে? ডাক্তার ছাড়া। এ সরকারি না হলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু বেসরকারি হলেও যথেষ্ট। আর তাই ডাক্তারকে তো চিকিয়ে রাখতে হবে পুরোপুরি। এখনও এআইয়ের হাতে ছাড়া যাবে না। এআই ভ্যাকসিন প্রমোট করলে লোকে এখন মানবে না, সেই মানসিকতা এখনও তৈরি হয়নি। রক্তবংশের মানুষকে দিয়ে ফার্মা কোম্পানির ওষুধপত্র, ভ্যাকসিন, একটু স্টেথো ঝুলবে, হ্যাঁ স্টেথো ঝুলবে, আইএমের লোগো থাকবে, বা আইএমএ বলেছে বলে চালানো হবে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এরকম করে চালানো হবে, তবেই না লোকে খাবে, টোপ খাবে, তাই তো? তাই ওটা রাখবে, এখনও চিন্তা করার কিছু নেই, কেন রাখবে বলেই দিলাম। কিন্তু বাকি নিয়োগ শেষ। এই মধ্যবিত্তর কি চোট কিন্তু শুরু হয়ে গেল। ভোটের পরেই চোট। পরীক্ষাগুলোর খবর কবে পেলেন? ভোটের পরেই তো পেলেন না? কোথায় কিছু দেখতে পাচ্ছেন? শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত মানে হকার, ভাবতে পারেন। একটা সময় জনদরদি রাজনৈতিক দলগুলো গর্জন করে উঠল হকারের গায়ে হাত উঠলে, এত তাদের ওই কী বলবো। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এসেনশিয়াল কমোডিটিসের দাম আকাশ ছোঁয়া। চাল, ডাল, তেল, ফল, মাছ, মাংস খোঁজ নিয়ে দেখুন, আপনারা তো জানেন। কোথায় কোনো রাজনৈতিক দল, মানব দরদি রাজনৈতিক দল, সংগ্রামী রাজনৈতিক দল, জনগণতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী রাজনৈতিক দল, সমাজতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী রাজনৈতিক দল, লেলিন, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, এইসব বলা রাজনৈতিক দল কোথায়? হ্যাঁ, কলকাতায় 1 পয়সার ট্রাম ভাড়া বাড়লে 1950-এর দশকে যারা ট্রাম জ্বালিয়েছিল তাদের উত্তরাধিকারীরা কোথায়? তখন আমিও জানতাম না আসলে এই লাল জেকব সিপের ফান্ডিংয়ে যাদের উত্থান, বলশেভিক পার্টি, লেনিন, হ্যাঁ, প্রমোটেড, আর তাই তারাও এখন চুপ। হকার উচ্ছেদে চুপ, দেখিনি কোনো মিছিল বেরোতে, হকারদের পাশেও দাঁড়াতে দেখিনি আমি, চুপ। পুনর্বাসনের আওয়াজটাও কেউ তোলেননি। কি বললেন? বেআইনি, এসব মানছি, বেআইনি, বেশ। আচ্ছা বলুন তো, আমাদের দেশের বিলিয়নিয়াররা কজন আইন মেনে সম্পত্তি করেন? আর কজন বিলিয়নিয়ার, কজন আমাদের দেশের জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বসে আছেন, সরকার তাদেরকে আনতেই পাচ্ছেন না, মানে আনতে চান না। ভেতরে সব ঠিকঠাক সেটিং আছে, তো তাদের নাম বলবো? কত নাম শুনতে চান? আইনের কথা দেখাচ্ছেন, হ্যাঁ? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দুটো
সন্তানের মুখে দুটো ভাত তুলে দেবে বলে আইন ভাঙলে একটুখানি দোকান দিয়েছে, একটু টিনের চাল দিয়ে একটু ছাউনি করেছে, তখন আপনাদের আইন ভাঙাটা চোখে পড়ে না? বাকিরা তো আপনাদের চালাচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, রাজনৈতিক দলের ফান্ডিং করছে তারা, তাই আপনারা চুপ না? লজ্জা করে না? আপনারাই তো মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের কথা বলে একসময় দেদার কামিয়েছেন, কামাননি? এখন কোথায়? তাই আইনের কথা বলবেন না। বেআইনি কাজ করছে বলে উচ্ছেদ, হকাররা বেআইনি, তাহলে তো দেশ উজাড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলুন, যাদের কাছে মাল আছে, পয়সা কড়ি আছে, তাদের 7 খুন মাপ। তো এটা কি আমরা জানি না, বুঝি না? বুঝি তো, আর বুঝি বলেই তো প্রতিবাদ করি, মানুষকে সচেতন করি। তবে হ্যাঁ, যেখানে একতা আছে সেখানে পারবে না। আমি তার বারবার বলি, হিন্দু মুসলমান একসঙ্গে ভাবুন, এই লড়াইটা একসাথে। এখন ওইসবের চক্করে পড়বেন না। যদি টিকতে পারেন আগামীতে, পরে পরস্পরের সঙ্গে হাতাহাতি করে মিটিয়ে নেবেন। ওটাই আপনাদের তো ওদের খেলা। ব্রিটিশরাও খেলেছিল, ওই তাস খেলেছিল, তাই তো? এই সরকারও আমাদের এই একই রকমভাবে নতুন বিশ্ব ব্যবস্থায় হিন্দু মুসলমান তাস খেলা হচ্ছে, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি তথাকথিত এই হিন্দু মুসলমানের খেলা এখানেও দেখতে পাচ্ছি। হকারদেরকে সমর্থন না করে যাদের তুলে দিচ্ছে, তখন আমাদের এই তথাকথিত হিন্দুত্ববাদী দেশপ্রেমীর ব্রিগেডরা, অনলাইনে যাদেরকে পাওয়া যায়, অফলাইনে দেখা যায় না, ফেক প্রোফাইলের ধারক এবং বাহক, তারা কি বলছেন? রাজাবাজারে গিয়ে তুলুন, খিদিরপুরে গিয়ে তুলুন, পার্ক সার্কাসে গিয়ে তুলুন, মানে তুললে মজা পাবে আর কি, সেটা সাফ মন্তব্য করে জানাচ্ছে। কীরকম দেখুন, এরা হলো আত্মঘাতী, হাস্যকর এর প্রজাতি, মগজহীন প্রজাতি, ব্রেনলেস ক্রিচার্স। দুঃখ হয়, এরা জানে না, এরা বোঝে না যে এই খেলাটা দিয়ে একদিন ওদেরকেও যারা মন্তব্য করছে তাদেরও শেষ। চাকরি তো বাকরি নেই, কী করবে তারা? কি করে খাবে? না আপনারা পরে আপনাদের সবার সন্তান কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে না। কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, নিয়োগই নেই তো কি করে হবে? সতর্ক হন। এই পেশাগুলো টিকে থাকলে, এই দোকান জীবিকাগুলো টিকে থাকলে অন্তত আপনার সন্তানরা কিছু করে খেতে পারবে, নইলে ভাতার লাইন দিতে হবে। আর তাতে কি আর সংসার চলবে, জীবন চলবে? মাথা উঁচু করে বাঁচা না হয় ছেড়েই দিলাম, চলবে না। আর একটা বিষয় বলি, আগামীতে যদি কিছুদিন একটু এইরকমভাবে জীবনযাপন চালিয়ে যেতে চান, তাহলে এই সব মানে এখনও তো আমাদের দেশে নিউ ওয়ার্ল্ড অর্ডার পুরোটা কায়েম হয়নি, তাই তো? এখনও একটুখানি খাবার টাবার পাচ্ছেন, দাম বাড়লেও এখনও পাচ্ছেন। পরে তো ফুড রেশনিংয়ে পড়তে হবে, ওদের দেওয়া ল্যাব মিট খেতে হবে, সেই ওদের প্ল্যানটা সেটাই। ফ্রোজেন মিট খেতে হবে, ওদের প্ল্যানটা সেটাই। পরবর্তী ভিডিওতে বলবো। মনে রাখবেন, আমাদের দেশের যে কৃষক, আমাদের পশ্চিমবঙ্গের কথাও ধরে খোঁজ নিয়ে দেখবেন তো কতজন মুসলমান আর কতজন হিন্দু জাত ধর্ম নিয়ে পড়েছেন। তো হিন্দুদের একটা উল্লেখযোগ্য অংশ জমি জমা বেচে বেচে দিয়ে শহরে ফ্ল্যাট কিনেছে, বাড়ি করছে, জানেন তো? এখন অবশ্য আর পারছে না, এখন স্কুলের চাকরি ফাকরি সবই তো বন্ধ, কিন্তু গেছে অনেকের জমি জমা। কৃষকদের এখনও একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু মুসলমান, তারা খাদ্য উৎপন্ন করছেন, চাষবাস করছেন, খোঁজ নিয়ে দেখবেন। ওরাই কিন্তু, আপনি যে টিকে থাকবেন, যে খাদ্য সুরক্ষা বলতে যতটুকু এখনও আছে পুরোটা তো গ্রাসে যায়নি। আগামীতে যতদিন থাকবে ওদের জন্যই থাকবে। তাই এই খেলাতে, বিভাজনের খেলাতে পা দেবেন না, পা দেবেন না। আর এই যে ক্যাশ, আবার অনুরোধ করি, এই ছোট দোকানদারের পাশাপাশি এদের পাশে তো থাকবেন। ফুড স্টল থেকে কেনাকাটা করুন,
খান, আমি নিয়মিত খাই। ফুচকাওয়ালার ফুচকা থেকে ক্যান্সার, টাইফয়েড, কলেরা এসবের প্রচার জোরদার শুরু হয়েছে বাংলাদেশে, আমাদের দেশে, সর্বত্র। এসব প্রচারের ফাঁদে পা দেবেন না, তাদেরকে সতর্ক করুন, সতর্ক করুন তাদেরকে। আর যথাসম্ভব ক্যাশ ব্যবহার করুন, ক্যাশকে একেবারে ছাড়বেন না। আমি বলছি না অনলাইন ট্রানজাকশন করবেন না, অবশ্যই যেখানে সম্ভব নয় সেখানে করুন। বড় বড় কর্পোরেট ফ্লিপকার্ট, অ্যামাজনকে বর্জন করুন। অনলাইনে আরও অনেকেই ছোটোখাটো অনেকেই ব্যবসা করছেন। ক্যাশকেও রাখুন, কারণ ক্যাশ কিন্তু আপনার স্বাধীনতা। বার্টার সিস্টেম তো গেছে বহু আগে, এই ফিয়াট কারেন্সি এখন ক্যাশ, তো তবুও ক্যাশকে একেবারে যখন নিশ্চিহ্ন করে দিতে পারবে ওরা না, তখন কিন্তু আপনার লাইফ হেল করে দেবে। এই সংখ্যালঘু মানুষ যাদেরকে আপনারা গালিগালাজ করেন, পিছিয়ে পড়া বলে গালিগালাজ করেন, তাদের জন্যই কিন্তু ইউরোপে এখনও পুরোপুরি ক্যাশলেস হয়নি, ক্যাশ টিকে আছে। আমি নরওয়েতে গিয়ে দেখে এসেছি। গ্রিনল্যান্ড এলাকাটা একটু ঘুরবেন, দেখবেন নরওয়ের এখনও কোনো কোনো জায়গায় এখনও কিন্তু ফুটপাতে লোক বসে, রবিবারে বিশেষ করে ছোট ছোট দোকান বসে। কারা বসে? তাদেরকে তোলা যায় না কেন? কেন তোলা যায় না তাদেরকে? খোঁজ নিয়ে দেখুন। একতা, গালিগালাজ করবেন না, একটু গভীরে গিয়ে ভাবুন। সভ্যতার নামে, পরিচ্ছন্নতার নামে আপনাদেরকে কিভাবে, আমাদেরকে কিভাবে শেষ করা হয়েছে। ইউরোপকে তো গ্যাস দিয়েছে, ইউরোপের এখন জাগছে, আমেরিকানরা জাগছে, তাই তো। আর তাই ক্যাশ যতটুকু টিকে আছে ইউরোপে, এই তথাকথিত পিছিয়ে পড়া মানুষ তারা ক্যাশ এখনও ট্রানজ্যাকশন করেন বলে টিকে আছে, 100% ক্যাশলেস হয়নি। আর এই ক্যাশটা যে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এখানে এত সময় নেই। শুধু সংক্ষেপে বলি, আপনারা যেভাবে টাকা লেনদেন করেন অনলাইনে, যদি অ্যাপসটা বন্ধ করে দেয়, অ্যাপসটা বা অ্যাকাউন্টগুলোকে বিভিন্ন কারণে টেকনিক্যালি বন্ধ করে দেয় বিভিন্ন এলাকাতে, কি করবেন? কি কিনবেন, কি খাবেন? সেরকম প্ল্যানই ওদের আছে। ক্যাশ ফ্লোকে, ক্যাশ বলবো না, যাই হোক, এই কারেন্সি ফ্লোকে অনলাইনের মাধ্যমে কন্ট্রোল করা, টোটাল কন্ট্রোলের টুল ওটা। তাই ক্যাশকে অব্যাহত রাখুন বাঁচতে চাইলে। আমি এ নিয়ে পরবর্তীতে বড় ভিডিও করব, নিশ্চয়ই আপনারা শুনবেন। আর একটা খেলা দেখুন, সাধারণ মানুষকে, এটা ওটা চোট, সাধারণ মানুষকে লিঙ্ক করতে, মোবাইলের বিভিন্ন রকম মোবাইল নাম্বারের সঙ্গে অমুকের লিঙ্ক, তমুকের লিঙ্ক, আধারের লিঙ্ক, তমুকের লিঙ্ক, আমি তো একটাও করিনি, দিব্যি আছে। এই লিঙ্ক করতে গিয়ে এবং ওই যে সুযোগ সুবিধে, লক্ষ্মীর ভাণ্ডার, অমুকের ভাণ্ডার, তমুকের ভাণ্ডার পেতে গেলে ওই লোভ দেখিয়ে কি করলো, সবাইকে লিঙ্ক করানোর পরে কি করলো দেখুন, মোবাইল পরিষেবার দর কীভাবে বাড়িয়ে দেওয়া হলো। জিও, এয়ারটেল, খেলাটা বোঝুন। 1000 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, এবার মোবাইল রিচার্জে টাকাটা তুলে নিচ্ছে। খেয়াল করুন, মানে কি, আপনি তো বাধ্য, আপনাকে তো কন্টিনিউ করতে হবে। ওসব লিঙ্ক ফিঙ্ক করেছেন, আপনি তো না ভরে থাকতে পারবেন না। একটা সময় ছিল গরিব খেটে খাওয়া মানুষের মোবাইল লাগতো, বলুন দেখি, তাদেরকে অভ্যস্ত করে দেওয়া হলো। আর যারা অভ্যস্ত হতে চাইবে না তাদেরকে বাধ্য করা হলো, দৌড় করানো হলো, লিঙ্ক করানোর জন্য দৌড় করানো হলো, তাই তো। আর ছাত্রদের, পড়ুয়াদেরকে তো ফ্রিতে মোবাইল দিয়ে অ্যাডিক্টেড করে দেওয়া হলো পড়াশোনা 12টা বাজানোর জন্য, অনলাইন শপিংয়ের জন্য এবং অনলাইন গেমগুলোতে টাকা লোটার জন্য, মুনাফা লোটার জন্য। সেসব ছেলেপিটিরা অবশ্য ছোট্ট করে বলে, আদত লাগ সকতি হ্যায়, হ্যাঁ, কি অ্যাডিক্টেড হতে পারেন, সাবধানে খেলবেন। বাহ, দায়িত্ব শেষ। নির্লজ্জ সেলিব্রিটি, ঘেন্না, মানে থুতুও যথেষ্ট নয় ওদের জন্য। ওদেরকে আমাদের মতো আবার মধ্যবিত্তের ছেলে পেলে ওদেরকে আইকন বলে মনে করে। ঘেন্না হয় না? এইভাবে তো ওরা শেষ করছে। তার মানে কি দেখুন,
যেটার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় লিঙ্কগুলো করে দিয়ে তারপরে এই যেগুলো সব কর্পোরেট ধান্দাবাজি সরকারকে দিয়ে করাচ্ছে। এবার আপনি বলুন, ওই যে আপনি লিঙ্ক করেছেন, আবার আপডেট করুন, লিঙ্ক আপডেট করতে থাকুন, দৌড়তে থাকুন, চাকরি নেই, বাকরি নেই, জীবিকা নেই, সব শেষ। আরও খেলা, তার মানে ওটাও একটা চোট। আরও কি চোট? হকার উচ্ছেদ চোট। আর কি? আবার নতুন করে দেবেন, ক্যাম্পেইন শুরু হয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই গোয়ালাদের বিরুদ্ধে। দুধ খেলে নাকি বার্ড ফ্লু, আমাদের মিডিয়াতেও এসেছে। কি খেতে হবে তাহলে? প্যাস্টোরাইজড মিল্ক খেতে হবে। গ্রামে গঞ্জে ওরা এখনও বাজারটা করতে পারেনি, জানেন তো? প্যাকেটের দুধ গ্রামে গঞ্জে চলে না। গ্রামে গঞ্জের মানুষ এখনও গোয়ালার থেকেই দুধ নিয়ে খায়। সেইটাকে কবজা করবার জন্য ওরা আবার এই দুধের মধ্যে বার্ড ফ্লু পাওয়া শুরু করেছে। আরে ভাই, দুধটা ফুটিয়ে খেলেই তো মানুষ, ফুটিয়েই তো খাচ্ছে। র মিল্ক কজন খায়? সবাই তো ফুটিয়েই খায়। কাঁচা দুধ কজন খায়? তো ফুটিয়ে খেলেই তো বার্ড ফ্লু। এই কমন সেন্সটা নেই সাধারণ মানুষের। ওদের পাস্টোরাইজড মিল্ক খেতে হবে প্যাকেটের, তবেই বার্ড ফ্লুর ভাইরাস মরবে, নইলে মরবে না। বার্ড ফ্লু গল্পটাই তো একটা ধাপ্পাবাজি, সেটা নয় বাদই দিলাম। কিন্তু যদি আমরা তথাকথিত বিজ্ঞানকেও সঙ্গে রাখি, ওদের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানই তো বলে যে আমাদের দুধ যত সেন্টিগ্রেডে আমরা ফোটাই, আমাদের গ্যাসে তো 100 সেন্টিগ্রেড তো 70 সেন্টিগ্রেডেই তো বার্ড ফ্লুর জীবাণু মরে যায়, মানে ভাইরাস মরে যায়, তাই তো? তো দুধ ফোটালেই হলো। গোয়ালার কাছ থেকে নিয়ে নিলে সমস্যাটা কোথায় বলুন দেখে? কিন্তু ওই যে সেটা বলবে না ওরা। ওরা আসলে কি, মানুষকে এই গোয়ালার দুধ ভয় দেখিয়ে গোয়ালাকে বিচ্ছিন্ন করে দিয়ে সেখানে গ্রামে গঞ্জেও প্যাকেটের দুধ ঢোকাতে হবে, পুরোটাই কর্পোরেট গ্রাসে নিতে হবে, তাই তো? একইভাবে মাংস থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুকে ওদের গ্রাসে নিতে হবে, নিয়ে তারপরে ওদের কার্যক্রম, আসল খেলাটা ওরা শুরু করবে, যেটা ওরা ছক কষে রেখেছে। পরবর্তী ভিডিওতে আমি ওই স্টেপ বাই স্টেপ যেটা ওরা করতে চাইছে সে বিষয়ে আপনাদের অবগত করব। অনেকেই জানেন, তবুও জানাবো। সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। আবার বলছি, কোনো হুমকি এলেই বা এ ধরনের কোনো সমস্যা হলেই আমাকে জানান, আমি ছুটে যাব। ভালো থাকবেন।